প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। এই রায় বাংলাদেশের বিভাজন আর সংঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। আবার বিচার প্রক্রিয়া গুরুতর দুর্বলতার অভিযোগও তুলেছে সংস্থাগুলো। সমালোচনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান ক্ষুণ্ণ হয়েছে। আবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট। রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও প্রশ্ন তুলেছে। আর এজিত এই রায়কে রাজনৈতিক প্রহসন বা পলিটিক্যাল ফার্স এবং ন্যায় বিচারের ব্যর্থতা বা মিসক্যারেজ অফ জাস্টিস বলেও আখ্যা দিয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কতটা গ্রহণযোগ্যতা পেল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বৈশ্বিক সম্প্রদায়ের সহানুভূতি বাড়াতে সাহায্য করবে কিনা সেই আলোচনা উঠছে। এমনকি ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান আশঙ্কা করেছেন এই রায় ভারতকে রাজনৈতিক সুবিধা দিতে পারে আর শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসার পথও তৈরি করতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার ৩টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ১৭ নভেম্বর রায় ঘোষণা করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও পেয়েছেন একই দণ্ড। আর রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ৫ বছরের সাজা দেওয়া হয়। ৩ জনের মধ্যে কেবল আব্দুল্লাল মামুন আছেন কারাগারে। এই রায় ঘোষণায় সরকার এবং তাদের মিত্ররা উচ্ছ্বসিত, তবে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়া। এসব প্রতিক্রিয়ার কোনোটি অন্তর্বর্তী সরকারের জন্য সুখকর নয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রতি কয়েক মাস আগেও দৃঢ় সমর্থন জানানো প্রভাবশালী কয়েকটি আন্তর্জাতিক সংস্থার বিবৃতিতে দেখা যাচ্ছে কড়া সমালোচনা। প্রশ্ন তোলা হয়েছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে। এই রায়কে প্রতিশোধমূলক বলেও অভিযোগ তোলা হয়েছে। দর্শক, আমাদের হাতে আসা 5টি আন্তর্জাতিক সংস্থার বিবৃতি আমরা পর্যালোচনা করেছি। সেগুলোর বিশদ বিবরণে যাওয়ার আগে এক নজরে এসব সংস্থাগুলোর বিবৃতির মূল পয়েন্টগুলো দেখে নিই। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে সবচেয়ে কঠোর বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ। সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড ন্যায্য বিচারের পরিপন্থী বলে সরাসরি অভিযোগ করে সংস্থাটি। অথচ অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেয়ার পর বেশ কয়েক মাস তার প্রতি সংস্থাটির ব্যাপক সমর্থন দেখা গেছে। 15 মাস পর আইসিটির রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সেই সংস্থাটি তোলে বিচারে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। দর্শক, শেখ হাসিনা ফাঁসির রায়ের বিরোধিতা করে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বিবৃতি দিয়েছে। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন। আরেক প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচার এবং রায় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। তাদের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। এদিকে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক, মানবাধিকার সংস্থার পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কও শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস মনে করছে, এই রায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের জনগোষ্ঠীকে আরো 2 মেরুতে ঠেলে দেবে। দর্শক, আন্তর্জাতিক এসব নামকরা ও প্রভাবশালী সংস্থার সমালোচনার প্রধান জায়গাটি হলো বিচার প্রক্রিয়ার মৌলিক ত্রুটিসমূহ, বিশেষত আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডাদেশ প্রদান। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটো সংগঠনই বলছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল উভয়ের অনুপস্থিতি বিচার হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। যদিও রাষ্ট্রপক্ষ আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ করেছিলেন, কিন্তু এই আইনজীবী আসামিদের কাছ থেকে কোনো নির্দেশনা পাননি। সবচেয়ে বড় কথা, আদালত নিযুক্ত এই আইনজীবী প্রসিকিউশনের অভিযোগের বিপরীতে কোনো সাক্ষীও হাজির করেননি।
ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের মৌখিক শুনানির অধিকার থাকা আবশ্যক, যেখানে তিনি নিজে উপস্থিত থাকতে পারেন বা আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারেন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, যখন বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয় এবং তার ফলস্বরূপ মৃত্যুদণ্ড আসে, তখন আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা নিয়ে প্রশ্ন ওঠে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই অনুপস্থিতিতে বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুতগতিতে শেষ করা হয়েছে। প্রথম মামলা থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র 397 দিন। অ্যামনেস্টি এই গতিকে গুরুত্বপূর্ণ ন্যায্য বিচার সংক্রান্ত উদ্বেগ সৃষ্টির কারণ হিসেবে দেখছে। তাদের মতে, এই ধরনের জটিল ও গুরুত্বপূর্ণ মামলায় এমন স্পিড গুরুতর প্রশ্ন সামনে এনেছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, প্রসিকিউশন কেবল প্রক্রিয়াগতভাবে ব্যর্থ হয়নি, বরং তারা আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণেও ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখ করেছে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে দেওয়া সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিন করার পূর্ণ সুযোগ পাননি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনেও বলা হয়েছে, যেসব প্রমাণকে বিরোধী বলে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি। সংস্থাটির কাছে সব মিলে বিচারটি ন্যায়সঙ্গত হয়নি। দর্শক, এই মামলার তৃতীয় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি হেফাজতে ছিলেন। তিনি রাজসাক্ষীর বা অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেন এবং প্রসিকিউশনের সাক্ষী হওয়ায় তাকে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার এভাবে রাজসাক্ষী হয়ে কম শাস্তি পাওয়াটা বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। RRAG এর পরিচালক সুহাস চাকমা এই প্রক্রিয়ায় তীব্র সমালোচনা করে বলেছেন, সাবেক আইজিপি আল মামুন কোনো অপরাধের ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই তিনি কিভাবে রাজসাক্ষী হতে পারেন। সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো, ট্রাইব্যুনাল তাদের রায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়, হিউম্যান রাইটস ওয়াচ এবং বিবিসির রিপোর্টকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। RRAG পরিচালক এর কঠোর সমালোচনা করে বলেছেন, মৃত্যুদণ্ডের মতো গুরুত্বপূর্ণ একটি মামলায় এই ধরনের রিপোর্টকে প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যতক্ষণ না সেই সংস্থার প্রতিনিধিরা সাক্ষ্য দেন এবং তাদের জেরা করা যায়। দর্শক, রায়ে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার একটি কেন্দ্রীয় বিষয়, কারণ তারা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডকে সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বলে আখ্যা দিয়েছে। সংস্থার মহাসচিব অ্যাগনেস কালমার্ট বলেছেন, কোনো ন্যায় বিচার ব্যবস্থায় এর স্থান নেই। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কারণ জাতিসংঘ দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে। দর্শক, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এই রায় এমন একটি আদালতের মাধ্যমে এসেছে যার নিরপেক্ষতা নিয়ে আন্তর্জাতিক মহল বহুদিন ধরে সংশয় ছিল। যেমন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনা সরকারের গঠিত আইসিটি বারবার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছিল। সংস্থাটি সতর্ক করেছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অধীনেও এই ধরনের চর্চা চালু আছে। দর্শক, ন্যায় বিচারের শর্ত কঠোরভাবে লঙ্ঘিত হওয়ার অভিযোগ এনে লন্ডন ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব জুরিস্ট বা ICJ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার জীবনের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানায়। অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত মৃত্যুদণ্ড নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সেখানে বিচার প্রক্রিয়াটি ছিল প্রচন্ড ত্রুটিপূর্ণ, অস্বচ্ছ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে ICJের পক্ষ থেকে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে জরুরি আপিল করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, কোনো মৃত্যুদণ্ড ঘোষণার প্রক্রিয়া অবশ্যই এবং স্পষ্টই প্রমাণের ভিত্তিতে হতে হবে, অথচ এক্ষেত্রে ন্যায় বিচারের মৌলিক উপাদানগুলো স্পষ্টভাবে অনুপস্থিত। পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। দর্শক, ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম এই সরকার ক্ষমতায় আসার পর একদম খালাস পেয়ে যান। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত ইসলামের এই নেতা ATM আজহারুল ইসলামকে 3টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং 2টি অভিযোগে কারাদণ্ড দেন। 6টি অভিযোগের মধ্যে একটি থেকে তিনি খালাস পেয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় তিনি অংশ নিয়েছিলেন। এতে প্রায় 1200 জন নিহত এবং আরো 200 জনের বেশি মানুষকে অপহরণ ও হত্যা করা হয়েছিল। এসব অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আজহারুল, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তিনি খালাস পেয়ে যান। সে সময় যিনি জনাব আজহারুলের আইনজীবী ছিলেন, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের
চিফ প্রসিকিউটর হয়েছেন। মানবাধিকার সংগঠন RRAG বিষয়টি তুলে ধরে বলেছে, ক্ষমতার পালা বদলে অনেক কিছু বদলে যেতে পারে, যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা যার আইনও তার। একই অভিযোগে আইসিটি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এই বিচারটি এমন এক আদালতে হয়েছে যেখানে স্বাধীনতার অভাব এবং অন্যায্য প্রক্রিয়ার ইতিহাস রয়েছে। দর্শক, শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় কেবল আইনি জটিলতা তৈরি করেনি, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের দ্য আটলান্টা কাউন্সিল অন ইন্টারন্যাশনাল রিলেশনস 3 জন বিশ্লেষকের মতামত তুলে ধরেছেন। তাদের মধ্যে একজন হলেন নামকরা দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাইকেল কুগেলম্যান বলেছেন, এই রায় ভারতকে একটি বড় বন্ধন বা মেজর বাইন্ডে ফেলেছে। ভারত শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় এই রায়ের কারণে ফেরত দিবে না। আরেক বিশ্লেষক ওয়াহিদুজ্জামান নূর মনে করেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ভারতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাস্তবসম্মত সম্ভাবনা কার্যত দূর হয়ে গেছে। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ দিল্লিকে পরামর্শ দিয়েছে। সংস্থাটি শেখ হাসিনাকে ফেরত না দিতে ভারতকে আহ্বান জানিয়েছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জবাবদিহির প্রচেষ্টাকে ভারতের অবশ্যই সমর্থন করা উচিত, তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় যাদের ফেরত যাওয়া হচ্ছে তাদের জন্য ভারতে অবশ্যই যথাযথ প্রক্রিয়া আইনি শুনানির সুযোগ রাখতে হবে। কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে প্রত্যর্পণ করা উচিত নয় যেখানকার বিচার আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ড পূরণ করে না এবং এ কারণে মৃত্যুদণ্ড হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই রায় বাংলাদেশের বিভেদের রাজনীতিকে আরো কঠিন করে তুলবে। আটলান্টা সেন্টারের বিশ্লেষণে রুদাবে শহীদ বলেছেন, এই মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের সহিংস রাজনৈতিক গতিপথে একটি গভীরভাবে মেরুকরণকারী মুহূর্ত। দেশের মানুষ এখন 2 শিবিরে বিভক্ত হয়ে যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় এই রায় রাজনৈতিক মেরুকরণকে আরো জটিল করবে। দর্শক, জাতিসংঘ তাদের বিবৃতিতে একই ইঙ্গিত দিয়েছে। ভলকার তুর্কের বিবৃতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বিদ্বেষ দূর করার আহ্বান জানানো হয়েছে। দ্য আটলান্টিক কাউন্সিলের মতে, বাংলাদেশে নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও পথটি মোটেও সহজ নয়। আওয়ামী লীগ প্রতিরোধের ঘোষণা দিয়েছে, তাদের ছাড়া নির্বাচন করলে একপেশে রাজনৈতিক পরিস্থিতির ঝুঁকি আছে। কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে এমন রায় সহিংস মেরুকরণ কমানোর পরিবর্তে আরো বাড়াতে পারে। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় দেশের ভেতরে সরকার সমর্থকরা উল্লসিত হলেও বৈশ্বিক অঙ্গনে দেখা যাচ্ছে অস্বস্তির প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে এই প্রতিক্রিয়াকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, নতুন এই মেরুকরণে শেষ পর্যন্ত লাভের গুড় কার ঘরে যাবে? শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয়েছে। গতকাল রাতে এত উচ্ছ্বাস, উদ্দীপনা, আয়োজন, মিষ্টি বিতরণ, অনেক কিছু দেখলাম। ভেবেছিলাম 24 ঘন্টার মধ্যে হয়তোবা শেখ হাসিনার ফাঁসি কার্যকর হচ্ছে। 17 নভেম্বর ফাঁসির রায় হলো, আজকে 18 নভেম্বর, অলরেডি রাত 9টা বাজে, এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হলো না। হায় আল্লাহ, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? না, আপনাদের থেকে এটা প্রত্যাশা করিনি আমরা। প্লিজ যত দ্রুত সম্ভব সার্জিস, নাহিদ, আসিফদেরকে নিয়ে এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন, পলিথিন উপদেষ্টা দুঃখিত পরিবেশ উপদেষ্টা ডক্টর রেজওয়ানা, রজার খলিল এবং ডাস্টবিন শফিকুল আলমের নেতৃত্বে আপনারা অতি দ্রুত মার্চ টু দিল্লি ঘোষণা করে আপনারা কাইন্ডলি যান, গিয়ে প্লিজ জোরপূর্বক ওনাকে টেনে নিয়ে আসেন, ফাঁসি কার্যকর করেন প্লিজ। এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। জামাত, এনসিপি, হেফাজতি, মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গি, এই জঙ্গিদের বুনো উল্লাস দেখে আমার মনেই হয়েছিল যে এই রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসি না জানি কার্যকর হয়ে গেছে। 24 ঘন্টা হয়ে গেল, এখন আপনারা ফাঁসি কার্যকর করতে পারলেন না। এটা কি হয়? এত কষ্ট মেনে নেওয়া যায়? বলেন, যায় না তো। গতকাল ফাঁসির রায় ঘোষণার পর থেকে এই জামাতের বালকদের অত্যাচারে এবং ধানমন্ডি 32 ঘিরে যে নতুন নাটক মঞ্চায়ন করা হয়েছে, সবকিছু দেখে এতটাই মেজাজ খারাপ, বুঝতেই পারছে না যে এই অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায়, এই রায় ধোপে টিকবে না। রিট করলে এটা বাতিল হয়ে যাবে। প্রসিকিউশন জামাত, আসামি পক্ষের আইনজীবী জামাত, বিবাদী পক্ষের আইনজীবী জামাত, বিচারপতি জামাত, মানে একটা জামাতি ট্রাইব্যুনাল। এই জামাতি ট্রাইব্যুনালের মধ্যে দিয়ে 4-5 কোটি জনগণের নেত্রী শেখ হাসিনার ফাঁসি রায় দিবে, আবার সেই রায় কার্যকর করবে ইউনূসের মতো অবৈধ সরকার। এটাও আপনারা বিশ্বাস করেন? অনেকেই বলছে দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিবে। অনেক টকশো বিশ্লেষক, বুদ্ধিজীবী, সুশীল, তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা ডেড হর্স। শেখ হাসিনাকে ভারত যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে পারলে বেঁচে যায়। গর্ধবের দল, শেখ হাসিনা যদি ডেড হর্স হইতো, শেখ হাসিনাকে কি রাষ্ট্রীয় সম্মান দিয়ে ভারতে রাখতো?
এই যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার সরব উপস্থিতি, এটা কি শুধুমাত্র আওয়ামী লীগের কূটনৈতিক সফলতার অবদান? ভুলেও না, এখানে ভারতের বিশাল ভূমিকা আছে। যদি শেখ হাসিনাকে ভারতবর্ষ রাখতেই না চাইতো, তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের সংসদে সর্বদলীয় বৈঠক নরেন্দ্র মোদী ডাকতেন না। শেখ হাসিনা ভারতের ঐতিহাসিক বন্ধু, আওয়ামী লীগ ভারতের ঐতিহাসিক বন্ধু। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, তাদের ভূখণ্ডের নিরাপত্তার জন্য হলেও আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে অন্য কোনো শক্তি নাই। আপনারা রাজনীতি করেন, টকশোতে গিয়ে অনেক কথা বলেন, কিন্তু আপনাদের বুদ্ধির লেভেল দেখলে মাঝে মাঝে মনে হয় যে আপনারা থাক, অপমান না করি। শেখ হাসিনার ফাঁসি রায়কে কেন্দ্র করে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, যে নোংরামি আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে, এই নোংরামিগুলা কিন্তু সময় মতো সুদ, আসল, মুনাফা সমেত ফেরত দেওয়া হবে। তখন কিন্তু মানবাধিকারের গল্প কেউ শুনাইতে আসবেন না। তখন কিন্তু বললেন না আইনের শাসন বিঘ্নিত হচ্ছে। তখন কেউ বললেন না মব সন্ত্রাসীকে আপনারা পছন্দ করেন না। তখন কেউ বললেন না মব সংস্কৃতির বিলুপ্তি প্রয়োজন। যে সংস্কৃতি আপনারা সৃষ্টি করেছেন, এই সংস্কৃতির সুফল কুফল দুইটাকে আপনাদের ভোগ করতে হবে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রতিকৃতি বানিয়ে যে ধরনের নোংরামি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এগুলার ফিডব্যাক ভালো হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। এখানে কখন ক্ষমতা কোন দিকে পালাবদল হয়, কখন ক্ষমতার পালে কার হাওয়া লাগে, এটা বোঝা খুব মুশকিল। আজকে হাতি গর্তে পড়েছে, চামচিকাও লাথি মারছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল, তারা গর্তের মধ্যে পড়ে গেছে বিধায় সবাই লাথি মারছ, মারো, কোনো সমস্যা নাই। বাট হাতি যখন গর্ত থেকে উঠবে, তখন তোমাদের কি পরিণতি হবে সেটাও একবার ভেবে দেখো। নুরুল হক নূর, রাশেদ, গণ অধিকার পরিষদ, এই চামচিকারা এত এত বড় বড় কথা বলছে। এদের কথা শুনে মাঝে মধ্যে মনে হয় আওয়ামী লীগ জলে ভাসা পদ্ম। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ভেসে আসছে, শেখ হাসিনা ভেসে আসছে, আর আওয়ামী লীগের 4-5 কোটি সমর্থক উড়ে উড়ে এসে জুড়ে বসেছে। এদের কথার ধরন দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় দেখে যারা চিৎকার দিচ্ছ, এই নোংরামির জবাব কিন্তু দেওয়া হবে। যারা এই রায় ঘোষণার পর থেকে নোংরামির মাত্রা বাড়িয়ে দিয়েছ, যারা আবারও মব শুরু করে দিয়েছ, যারা আবারও নেত্রীর প্রতিকৃতি বানিয়ে সেখানে সব অশ্লীল কাজ করতেছ, তোমাদের প্রত্যেকের ফুটেজ কিন্তু আছে। এই একবিংশ শতাব্দীতে একটা ফুটেজ কোথাও লিক হইলে সেই ফুটেজ কতজন সেভ করে ড্রাইভে রেখে দেয়, এইটুক বুদ্ধি তোমাদের মাথার মধ্যে ঢুকুক, আমরা সেটা প্রত্যাশা করি। প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা স্ক্রিনশট সময় মতো প্রকাশ করা হবে এবং 14 গোষ্ঠীটা খুঁজে খুঁজে বের করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খোদ শেখ হাসিনা চাইলেও তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কারণ যে প্রতিহিংসার রাজনীতি তোমরা শুরু করে গেলা, এটার ফল তোমাদেরকে ভোগ করতে হবে। 17 বছর আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, তোমরা না হয় 17 দোকানে 34 বছর থাকবা, এরপর তো ক্ষমতার পালাবদল বাংলাদেশে হবে। তারপর আমাদের প্রজন্ম না হোক, আমাদের পরবর্তী প্রজন্ম, আদর্শিক তার পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু বিচার করবে। বঙ্গবন্ধু হত্যার বিচার বাংলাদেশে হয়েছিল না? তোমাদেরও বিচার হবে। এই দেশদ্রোহিতার বিচার তোমাদের বাংলাদেশের মাটিতেই হবে। যত কিছুই করো না কেন, একটু ভেবে, একটু খেয়ালে। কারণ তোমাদেরও পরিবার আছে, তোমাদের আত্মীয় স্বজন আছে। তোমরা যে মব করে কাউকে খুঁজে না পেলে তার আশেপাশের লোকজনদেরকে মারধর করতেছো, এটা তোমাদের উপর দিয়েও যাবে। প্রকৃতি কখনো ঋণী থাকতে পছন্দ করে না। প্রত্যেকটা ঋণ, সুদ, আসল, মুনাফা সমেত সময় মতো ফিরিয়ে দেয়। সো তোমাদেরকেও ফিরিয়ে দেবে। ভাইবো না এটাই শেষ। এই শেষের আবার শুরু হবে এবং এই শুরুতে তোমরা বিধ্বস্ত হয়ে যাবা।